ওকে। তো তো আজকে আমি তোমাদেরকে বেসিক্যালি পড়াবো পিভি সেলিং। তো আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে যে কোনো জিনিসকে বোঝার জন্য, বিশেষ করে যে কোনো জিনিসকে বোঝার জন্য yes, বিশেষ করে তিনটি জিনিসের দরকার। এক নম্বর হচ্ছে তোমাদেরকে জানতে হবে প্রথমে ইয়েস। তো প্রথমে যে কোনো জিনিসকে জানার জন্য, যে কোনো পোয়েম অথবা রাইটারকে বা যে কোনো নোভেল, ফিকশন, ড্রামা, তিনটি জিনিস দরকার। এক নম্বরে জানতে হবে তোমাদেরকে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য অথার। অর্থাৎ আমরা যদি রাইটারের ব্যাকগ্রাউন্ড না জানি, তবে কিন্তু আমরা কোনো পোয়েম বা যে কোনো লিটারেচার সম্বন্ধে জানাটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। 2 নম্বর আমাদেরকে জানতে হবে কনটেক্সট অফ দ্য পোয়েম। কনটেক্সট অফ দ্য পোয়েম অর্থাৎ যে পোয়েম বা যে সমস্ত জিনিস নিয়ে আমরা পড়াশোনা করতে চাইছি, সেটা কনটেক্সট আর জানা খুবই জরুরি। 3 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন এই তিনটি জিনিসকে মাথায় রেখে আমাদেরকে যে কোনো জিনিসকে জানতে হবে। তো আজকে আমরা যেহেতু এটা এই ব্যাপারে পিভিসিএল এর উপরে প্রথম ক্লাস, সেহেতু আজকে আমরা কি জানবো পিভিসিএল এর ব্যাকগ্রাউন্ড অফ দ্য অথর। অর্থাৎ 1 নম্বর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আমরা জানবো, ব্যাকগ্রাউন্ড অফ দ্য অথর। তো কেন জরুরি দরকার? কারণ এটা এসএলএসটি সিলেবাসের মধ্যে এটা প্রেসক্রাইব করা হয়েছে। এসএলএসটি সিলেবাসে প্রেসক্রাইব করা হয়েছে শুধু একটি টেস্ট, কিন্তু এর মানে এটা নয় যে অথর সম্বন্ধে জানবেন। অথর সম্বন্ধে কোশ্চেন আসতেই পারে, ওই জন্য আমাদেরকে কি ফুললি প্রিপেয়ার হয়ে থাকতে হবে। তো হ্যাঁ স্যার, বলুন। What do the West Wind? What do the West Wind? কার লেখা? What do the West Wind কার লেখা বলো? ওটা আবার সেলির লেখা, হ্যাঁ? দাঁড়াও, এখানে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। দুটি দুটি সিলেবাসে আমাদেরকে এসএলএসটি সিলেবাসে যেমন দেখো, এসএলএসটি সিলেবাসে দুটো আছে, ওয়াট টু দ্য ওয়েস্ট উইন্ড এবং ওয়াট টু দ্য স্কাইলার্ক। এই দুটি কবিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 9, 10 এবং 11, 12 দুটাতেই প্রেসক্রাইব করা আছে। তো আজকে আমরা ওই জন্য পিভিসিটিকে চুজ করেছি। তো পিভিসিটির ব্যাকগ্রাউন্ড জানা অবশ্যই আমাদের দরকার। তো প্রথমেই দেখো, প্রথমে কি জানতে হবে আমাদেরকে যে তিনি কে। তিনি ছিলেন একজন মেম্বার অফ পার্লামেন্টের ছিলেন, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টের একজন ছেলে ছিলেন। এবার কথা হলো যে তিনি কোন পার্টি থেকে বিলং করতেন। রোমান্টিক পিরিয়ডে দুটি পার্টি ছিল, যেমন আজকে আমাদের গভর্নমেন্ট আছে, দুটি পার্টি, মেজর পার্টি দুটি। ঠিক এরকমই দুটি পার্টি ছিল, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে ট্রয়। তো তিনি ছিলেন উইক পার্টির ফ্যামিলি থেকে বিলং করছেন। এটি পার্টির নাম, তখন রোমান্টিক পিরিয়ডের একটা পার্টির নাম। কারণ যে কোনো জিনিস জানতে গেলে পলিটিক্যাল কন্টেক্সট জানা খুবই জরুরি। এবং তিনি যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন, আমরা যখন পুরো ব্যাকগ্রাউন্ডটা জেনে যাব, তখন আমরা বুঝতে পারবো তিনি রাইটিং গুলো কোন টাইপ। ব্যাকগ্রাউন্ড জানলে কি সুবিধা? ব্যাকগ্রাউন্ড জানলে আমাদের একটা 1 নম্বর সুবিধা হবে আমাদের আমাদের উম, যে রাইটিং স্টাইল সম্বন্ধে আমরা জানতে পারবো, রাইটিং স্টাইল। এবং 2 নম্বর যে জিনিস জানতে পারবো সেটা হচ্ছে মেন্টালিটি অফ দ্য অথর। মেন্টালিটি অফ দ্য
অথার। ওই জন্য অনেক সময় কি হয়, ইনডাইরেক্ট ভিত্তিতে অথার সম্বন্ধে প্রশ্ন করা হয়। তাহলে আমরা জেনে গেলাম যে তিনি কার ছেলে, একজন উইক পার্টির যে ছিল, উইক পার্টির মেম্বার, উইক পার্টির যে মেম্বার অফ পার্লামেন্ট, ওনার ছেলে। এখানে একটা কোশ্চেন আছে যে তিনি কেমন ছিলেন, যেমন ভেজ নন ভেজ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বিভিন্ন জায়গায় যদি প্রশ্ন সার্চ করো তো তুমি দেখতে পাবে যে ভেজিটেরিয়ানিজম, ভেজিটেরিয়ান মানে কি, যারা শাকাহারী। তো উনি ছিলেন কিন্তু, পিভি শেলি ছিলেন একজন শাকাহারী। তারপরে কি ছিলেন, ডেইজম। ডেইজম একটা কনসেপ্টের নাম। এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে ডেইজম কোন পিরিয়ডের সঙ্গে যুক্ত, তখন এটা অবশ্যই হবে রোমান্টিক পিরিয়ড। আনসার অবশ্যই হবে তখন কি, অ্যান্সারটা অবশ্যই হবে রোমান্টিক পিরিয়ড। যেমন দেখো, এগুলো বারবার কিন্তু প্রশ্ন আকারে আসে, রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড হবে। তো ভেজিটেরিয়ানিজম ছিলেন, অর্থাৎ শাকাহারী ছিলেন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রোমান্টিক পিরিয়ডের কোন পোয়েটটা ভেজিটেরিয়ান, তখন প্রশ্ন উত্তর কিন্তু অবশ্যই হবে পিভি শেলি। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে ডেইজমে কোন পোয়েট বিশ্বাস করতেন, উত্তর হবে কিন্তু পিভি শেলি। এবার নিও প্লেটোনিজম, নিও প্লেটোনিজম মানে কি, এই যে ফিচার অফ রাইটিং, প্লেটোনিজম মানে কি এবং নিও প্লেটোনিজম। নিও প্লেটোনিজম মানে হচ্ছে, নিও মানে হচ্ছে নিউ, প্লেটোনিজম মানে হচ্ছে প্লেটন, প্লেটন যে কনসেপ্টটা দিয়েছিলেন, অর্থাৎ যে প্লেটনিক লাভ আমরা বলি না, আমরা অনেকেই বলি প্লেটনিক লাভ, আমরা অনেকে বলি প্লেটনিক লাভ। প্লেটনিক লাভ মানে কি, প্লেটনিক লাভটা হবে অ্যাস্থেটিক লাভ, অর্থাৎ আমরা লাভের ক্ষেত্রে যেটা বলি যে ভদ্র লাভ, অর্থাৎ জেনুইন লাভ, সে লাভটার কথা বলেছেন। ওনার যে রাইটিং স্টাইল ছিল, ওনার পিবি শেলির ব্যাপারে ম্যাথু আর্নার অর্থাৎ ভিক্টোরিয়ান পোয়েট বা ক্রিটিক, তিনি খুব সিরিয়াস। তিনি কি বলছেন দেখো, এই লাইনটা খুব জরুরি। এ বিউটিফুল, ওনার রাইটিং ব্যাপারে বলছে, বিউটিফুল এন্ড ইন্টেলেকচুয়াল অ্যাঞ্জেল বিটিং ইন দ্য ভয়েড হিজ লুমিনিয়াস উইংস ইন ভ্যান। এ বিউটিফুল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাঞ্জেল মানে কি, ওনার এখানে প্রশংসা করছে। এ বিউটিফুল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে কারা বলা হয়, দেবতা, দেবীরাকে বলা হয়, অথবা তাদেরকে বলা হয় বিটিং ইন দ্য ভয়েড হিজ লুমিনাস উইংস ইন ভ্যান। কিন্তু অ্যাঞ্জেল হয়েছে, অর্থাৎ সততা আছে ওনার মধ্যে, কিন্তু কি হয়েছে, ওনার রাইটিং গুলো যেন কোথাও যেন মিস হয়ে গেছে। উইংস ইন ভেন, ডানাগুলো যেন কোথাও মিশে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, একদিকে প্রশংসা করছে আর একদিকে সমালোচনা করছে, ক্রিটিসাইজ করছে। আর্নল্ড এটি বলেছেন। তা ম্যাথিউ আর্নল্ড কি করেছে, মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। টিএস ইলিয়টকে দেখো, টিএস ইলিয়ট কি বলছে, টিএস ইলিয়ট কি বলছে, এই যে ইমম্যাচিউর বলছে। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে, ল্যাকিং এ স্ট্রং ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। প্রশ্ন আসতে পারে যে যে পিভি শেলির ব্যাপারে কোন একজন ক্রিটিক বলেছে ইম্যাচিওর এবং ল্যাকিং দ্য স্ট্রং ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, এটা কে বলেছে, তখন অবশ্যই উত্তর হবে টিএস ইলিয়ট। এবার দেখো, তিনার একজন ফ্রেন্ড ছিলেন হ্যারল্ড বুলডুম। উনি একজন মডার্ন ক্রিটিক এবং তিনি লিটারেরি থিওরি যদি তোমরা পড়ে থাকো তবে হ্যারল্ড বুলডুমকে অবশ্যই তোমরা পাবে। হ্যারল্ড ব্লুম রিভার্স শেলি as the greatest English romantic poet after Milton। এবার এই প্রশ্নটা আসতে পারে যে কে পিবি শেলিকে গ্রেটেস্ট ইংলিশ রোমান্টিক পোয়েট বলেছেন মিল্টনের পরে পরে, উত্তর কিন্তু হবে হ্যারল্ড ব্লুম। এবার দেখা গেল যে অপশনে টিএস ইলিয়ট আছে, কিন্তু তখন টিএস ইলিয়ট হবে না। টিএস ইলিয়টের যখন কনসেপ্ট আসবে তখন তোমাদেরকে মনে রাখতে হবে টিএস ইলিয়ট বলেছে ইম্যাচিওর, এবং আর্নল্ড কি বলেছে, আর্নল্ড হচ্ছে মিশ্র প্রক্রিয়া দিয়েছে, অর্থাৎ অ্যাঞ্জেল বলেছেন, কিন্তু তাদের অ্যাঞ্জেলের যে ডানাগুলো সেটা কোথাও যেন অন্ধকারের সঙ্গে মিশিয়ে যাচ্ছে, অর্থাৎ ওনার রাইটিং স্টাইলের ব্যাপারে বলছে। তো পিবি শেলি, পিবি শেলি একটা বন্ধু ছিল, সমবয়সী বন্ধু, উনিও কিন্তু রোমান্টিক পোয়েট, পোয়েট বন্ধু। তিনি কি বলছেন দেখো তো, তিনি বলছেন an elemental spirit of fire and air। লেগ হ্যান্ড যেহেতু ওনার বন্ধু ছিল, তখন কি বলছে, an elemental spirit of fire and air। আচ্ছা, ফায়ার অ্যান্ড এয়ার কেন বললো, এয়ারের কাজ কি, এয়ারের কাজ হলো প্রস্ফুটিত করা, কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া। যেমন আগুনে যদি বাতাস বয় তাহলে কি হবে, একদিকে মনে হবে আগুনটাকে দমাচ্ছে, আরেক দিকে কি হবে, অনেক সময় আগুনটাকে বাড়তে সাহায্য করে। অর্থাৎ ওনার মধ্যে এই দুটি কোয়ালিটি আছে, আগুনের
বাতাসে আরেকটি কাজ হয়, কোনো জিনিসকে ঠান্ডা করা। কোনো জিনিসকে ঠান্ডা করা, বাতাসে আরেকটি কাজ হলো কোনো জিনিসকে বৃদ্ধি করা। তো এখানে কি ওনার মধ্যে দুটি কোয়ালিটি বিদ্যমান হলো। তাহলে আমরা এখানে পিভি সেলের উপরে চারজন ক্রিটিক এবং তার বন্ধু সমালোচনা করেছেন, প্রশংসা করেছেন। এবার তার প্রথম যে দেখো, তিনি হচ্ছেন ম্যাট্রিকুলেটেড অক্সফোর্ড, ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেটেড করেছিলেন। বাট কি করেছিল, তিনি যখন কলেজে ছিলেন তখন তাকে এক্সপেল করা হয়েছিল। কারণ এক্সপেলটা কেন করা হয়েছিল? কারণটা হচ্ছে তিনি একজন প্যাম্পলেট লিখেছিলেন। অর্থাৎ আমরা যারা ইউনিভার্সিটি এবং কলেজে পড়ি, আর আমরা জানি ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু লেখালেখি করতে হয়, বিশেষ করে অক্সফোর্ডে। তো তিনিও সেই সূত্রে একটা লিখেছিলেন, দ্য নেসেসিটি অফ অ্যাথিইজম। এটা তিনি একা একাই লিখেন। কার সাথে লিখেছিলেন? তিনি আরেকটা কলেজ, অক্সফোর্ডের ফ্রেন্ড ছিলেন, থমাস জেফারসনের সঙ্গে লিখেছেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা আলোচনা করব। পুরোটাই আমরা আস্তে আস্তে আলোচনায় আসছি, দিয়ে তখন আমরা জানাবো, ঠিক আছে? এখন যদি শুধু জাস্ট বায়োগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন চলছে, আমরা ওটাও একটু আলোচনা করব, নেসেসিটি অফ অ্যাথোরিজম কি ছিল এর পরের ক্লাস। তারপরে দেখো, তিনি একজন একজনের সঙ্গে রিলেশনে ছিলেন। তো তিনি যে তার কার সঙ্গে ছিলেন? ম্যারি গডউইনের সঙ্গে। ম্যারি গডউইনটাকে আমরা জানি, ম্যারি উইনস্টনক্রাফট যে আছেন, তিনার মেয়ে। তারা কি ছিল? কারণ এরকম প্রশ্ন আসতে পারে যে যে এমন একটা রাইটারের নাম বলো যিনি লিখেছেন যে নেসেসিটি অফ অ্যাথেইজম, এবং তারা কি ছিল, সে ম্যারি ওয়ার্ডিনের সঙ্গে রিলেশন ছিল এবং তারা পালিয়ে গেছিল। হু ইজ দ্য অথার? কোশ্চেন কিন্তু খুব ডিফিকাল্ট হতে পারে। কারণ কারণ চতুর্দিকে শুধু কম্পিটিশন এন্ড কম্পিটিশন চলছে, এবং তারা জানে যে দীর্ঘদিন থেকে কোনো রিক্রুটমেন্ট নাই, না থাকার কারণে কি হয়েছে, যে কম্পিটিশন কিন্তু টাফ হবে। এবং বিভিন্ন এক্সামের দিকে যদি লক্ষ্য রাখো তাহলে তোমরা দেখতে পাবে। এখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে ওনার যে ওয়াইফ ম্যারি গডউইন, তিনার যখন মৃত্যু হয়েছিল, সে মৃত্যুর পরে কিন্তু কিছু ওয়ার্ক বাকি থেকে যায়। মৃত্যুর পরে কিছু ওয়ার্ক বাকি থেকে যায়। আর বাকি থাকার কারণে কি হয়েছে, ম্যারি গডউইন অর্থাৎ ম্যারি গডউইন কিন্তু তার ওয়ার্ক গুলোকে এডিট করেছিলেন। এতটুকু তোমরা বুঝতে পেরেছো, যে চারটি বন্ধু অর্থাৎ চারজন ক্রিটিক তিনি সমালোচনা করেছেন, এবং তার কিছু আমরা শর্ট বায়োগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন পেলাম। এবার আমরা কিছু দুই একটি ওয়ার্কের ব্যাপারে শুধু ইন্ট্রোডাকশন জানবো, কিছু জানা দরকার নেই, কারণ এগুলো সিলেবাসে প্রেসক্রাইব করা নেই। তবে এতটুকু আমাদেরকে জানতে হবে কে লিখেছে এবং কি সম্বন্ধে বলা হয়েছে, নাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম হবে। যেমন দেখো, তিনি লিখেছেন কুইন ম্যাপ। কুইন ম্যাপটা কি? এটা একটা পোয়েম। পোয়েমটা কেমন? পোয়েমটা বলছে ইউটোপিয়ান পোয়েম। ইউটোপিয়ান মানে কি? যে কোনো জিনিসের দুটি কনসেপ্ট হয়, একটা হচ্ছে ইউটোপিয়ান, একটা হচ্ছে ডিস্টোপিয়ান। ইউটোপিয়ান অ্যান্ড ডিস্টোপিয়ান। ডিস্টোপিয়ান মানে কি? সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে যাওয়া। ডিস্টোপিয়ান মানে ধ্বংস, ধ্বংস, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া। আর ইউটোপিয়ান মানে কি? ইউটোপিয়ান হলো একটা পিসফুল ওয়ার্ল্ড। হম স্বপ্নের ড্রিম ওয়ার্ল্ড, পিসফুল, পিসফুল ওয়ার্ল্ড ইন ড্রিম। স্বপ্নের জগতে একটা শান্তিময় জায়গা। তাহলে ইউটোপিয়ান ওয়ার্ল্ড দেখিয়েছে যে ক্রিটিকিং ইনস্টিটিউশনাল রিলিজিয়ান অ্যান্ড মোনার্কি। এটা কি করেছে? ইনস্টিটিউশনাল রিলিজিয়ান, অর্থাৎ তখন যেটা রিলিজিয়ান যে প্রভাব, ইংল্যান্ডে ইংল্যান্ডে তখন রিলিজিয়ানের প্রভাব খুব রমরমা, এবং রিলিজিয়ান সমস্ত জিনিসকে কি করতো? ডমিনেট করতো। আর আমরা জানি তখন মোনার্কি সিস্টেম ছিল। আর এই মোনার্কি
মনার্কিটা কোন সিস্টেম আমরা বেঁচে থাকতো? রিলিজিয়নের মাধ্যমে। কারণ রিলিজিয়নের মাধ্যমে তারা কি করতো, রিলিজিয়নটাকে তারা পলিটিক্যালি ইউজ করতো। ওই জন্য তিনি ছিলেন অ্যাথিইজম, অ্যাথিইস্টে বিলিভ করতেন। এবং প্রমোটস ইউটোপিয়ান রিফর্ম। এই যে দেখো, প্রমোটস ইউটোপিয়ান রিফর্ম। ইউটোপিয়ান রিফর্ম মানে কি? একটা, তিনি এমন একটা জায়গা চাইছেন, এমন একটা দেশ চাইছেন যেখানে কি হবে, যে পিসফুল ওয়ার্ল্ড, তিনি এটা আশা করছেন, ইউটোপিয়ান। এবং এই যে প্রথমে আমরা বললাম, যে একটা কথা বললাম তোমাদেরকে, যে ভেজিটেরিয়ান ছিল, ভেজিটেরিয়ানিজম ছিল। এই ভেজিটেরিয়ানিজম কনসেপ্টটা কোথায়, তিনি কোন বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন? তো প্রশ্ন এলে উত্তর অবশ্যই হবে কুইন ম্যাপ। কারণ আমাদের যেহেতু সিলেবাসে এগুলো প্রেসক্রাইব নাই, আমরা শুধু হালকা হালকা করে পড়বো। তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে দেখো যে অ্যালাস্টার আছে। অ্যালাস্টার এটাও কিন্তু একটা পোয়েম। পোয়েমটা পোয়েমটার কিন্তু আরেকটা নাম আছে, এটা অনেক সময় আসে, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য পোয়েমটার নাম কি? দ্য স্পিরিট অফ সলিটিউড। পোয়েমটার নাম কি? পোয়েমটার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ সলিটিউড। এটা কি, এটা কেমন পোয়েম? এটা হচ্ছে ন্যারেটিভ পোয়েম। পোয়েম গুলো অনেকগুলো হয়, একগুলো হয় ন্যারেটিভ, একগুলো ডেসক্রিপটিভ, এগুলো সাবজেক্টিভ, এগুলো অবজেক্টিভ, বিভিন্ন রকমের ভাগ আছে। এটা হচ্ছে কি, এটা ন্যারেটিভ পোয়েম, অর্থাৎ কোন একটা জিনিসকে বর্ণনা করছি। যেমন দেখো, এই পোয়েমটা কি সম্বন্ধে? ওয়ার্নিং এগেনস্ট দ্য ডেঞ্জার অফ দ্য সেলফ আইসোলেশন and the pursuit of idealized beauty. তো এখানে কি, ওয়ার্নিং এর ডেঞ্জার অফ দ্য সেলফ আইসোলেশন। আচ্ছা, অর্থাৎ তিনি এখানে কি বলছেন, যে আমরা যদি আইসোলেটে থাকি, অর্থাৎ অ্যালোন থাকি, অ্যালোন থাকলে কি হবে, আমাদেরকে কিন্তু ক্ষতির মধ্যে পড়তে হবে। তাহলে এখানে কি, তিনি কি মেসেজ দিচ্ছেন? দ্য স্পিরিট অফ সলিটিউড। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইউনাইটেড থাকতে হবে। মেসেজটা কি, আমাদেরকে ইউনাইটেড। আচ্ছা, যদি এখানে প্রশ্ন আসে যে কোন পোয়েমটা মানুষকে ইউনাইটেড থাকার ব্যাপারে বলা হয়েছে, কুইন ম্যাপ না আলাস্টার? এবং দেখো, তাহলে এই যে সলিটিউড মানে হচ্ছে নিঃসঙ্গতা। যে নিঃসঙ্গতার ব্যাপারে বলা হয়েছে যে নেগেটিভ ইম্প্যাক্ট কি হবে। অর্থাৎ আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করি, তারা যদি সিঙ্গেল কোনো রুমে থাকে, তাহলে কি হয়, অনেক সময় ফ্রাস্ট্রেশন তাদেরকে চেপে ধরে। বুঝতে পেরেছো? অ্যান্ড পার্সুইট অফ আইডিয়ালাইজড বিউটি। অর্থাৎ অনেক মানুষ আছে তোমরা দেখবে, যে তারা নিজেদের মতন করে বিউটিকে ডিফাইন করে, অর্থাৎ ওটাকেই তারা মানে, মানে সবাই জানছে ভুল, কিন্তু আমি এটাকে ভুল মানলাম। তো কি হয়েছে, এই যে ডেঞ্জার, এটা যখন আমি মানবো না, তখন তার কি কি ক্ষতি হতে পারে, আমাদেরকে কিন্তু পিভি সেলি, অর্থাৎ পার্সি ভার্সিস সেলি আমাদের সামনে তুলে তুলে ধরছে। তারপরে দেখো, আরেকটা পোয়েম আছে, অজিমান্ডিয়াস। অজিমান্ডিয়াস আশা করি তোমরা অনেকেই পড়েছো। হুম, আমি মানে ওইদিকে যাচ্ছি না, কারণ ওইদিকে গেলে আমরা কিন্তু মেন যেটা পোয়েম, অর্থাৎ এসএলএসটি তে যেটা আছে, সেটা কিন্তু আমাদেরকে পড়াতে অসুবিধা হবে। তাই আমরা কি করবো, অজিমেন্টিয়াস শুধু একটু একটু করে এক লাইন করে জেনে নেবো, বেশি জানার দরকার নেই। অজিমেন্টিয়াসটা কি? অজিমেন্ডিয়াস হচ্ছে বেসিক্যালি একটা সনেট রিফ্লেক্টিং অন দ্য ইমপারমানেন্স অফ পাওয়ার্স অ্যান্ড হিউম্যান অ্যাচিভমেন্টস। আচ্ছা দেখো তো, ইমপারমানেন্স অর্থাৎ পার্মানেন্টের উল্টা। ইমপারমানেন্স মানে হচ্ছে পার্মানেন্সের উল্টা, অর্থাৎ যে ক্ষমতা, যেটার জন্য আমরা দাম্ভিকতা দেখাই, সেগুলো কিন্তু কোনো ভ্যালু নেই। এবং হিউম্যান অ্যাচিভমেন্ট, হিউম্যান অ্যাচিভমেন্ট অর্থাৎ আমরা ক্ষমতার জন্য, যেটার কোনো পার্মানেন্ট নাই, অনিশ্চয়তা, ক্ষমতা, তারপর আমরা কি করছি, এগুলোর পেছনে ছুটছি, এবং কি করছি আমরা, হিউম্যান অ্যাচিভমেন্ট। এবং কি আমরা শুধু অ্যাচিভমেন্টের উপর আছি। তাহলে কি তিনি কি তাহলে অ্যাচিভমেন্টের বিরুদ্ধে? না, তিনি হচ্ছেন অ্যাচিভমেন্টের পক্ষে। কিন্তু অ্যাচিভমেন্টের জন্য ম্যাডনেস হয়ে যাওয়া, ম্যাড হয়ে যাওয়া, এটার বিপক্ষে তিনি। কারণ মানুষ ম্যাড, অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট এবং সফলতা সফলতা পাওয়ার জন্য কি হচ্ছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, সফলতার পেছনে ভাগ থেকে যদি পাগলই হয়ে যায়, তাহলে তো সেই সফলতার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তাই তিনি এখানে এই জিনিসটার কথা বলেছেন।
তোমরা পুরো কবিতাটা যদি পড়ো, বিশেষ করে সনেটটা, এবং সনেটটাকে বলা হয় ইররেগুলার সনেট। এগুলো সব টেকনিক্যাল আনসার। যদি পুরো স্ট্রাকচারের দিকে লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে যে রেগুলার কোনো ফর্ম, কোনো রাইমিং স্কিল মেনটেন করা হয়, তাই ওটাকে বলা হয় ইররেগুলার। আর যেহেতু রাইমিং স্কিল মেনটেন করা হয় ওগুলোকে বলা হয় রেগুলার। এবার দেখো, পরে দেখতে পাচ্ছি আমরা তার সেন্স। সেন্সটা কি? সেন্সটা হচ্ছে ট্রাজিক ভ্যালু। এতগুলো কি পড়লাম এর আগে? গুলো প্রথম দুটো পড়লাম আমরা পোয়েম, লং পোয়েম, তারপর একটা অজিমিডিয়াস পড়লাম সনেট। সেন্সটা কি? সেন্সটা হচ্ছে একটা ট্রাজিক ভ্যালু, এবং সেন্সটা কখন সেট হয়েছে? রেনেসাঁ পিরিয়ডে শেষ হয়েছে, মানে সেটিং করা হয়েছে। অর্থাৎ এটাকে বলা হয় হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল বলা হয়, অর্থাৎ এটা রেনেসাঁ পিরিয়ডে ইটালিয়ান ফ্যামিলিতে সেট হয়েছে। এবার যদি প্রশ্ন আসতে পারে কোন ফ্যামিলিতে সেট হয়েছে, সেটা হবে ইটালিয়ান ফ্যামিলি। ওই জন্য আমি শুধু প্রশ্নের উত্তরগুলো শুধু দিয়ে রেখেছি, এখান থেকে অনেকগুলো এমসিকিউ করা যাবে। এবং কি করছে, যেহেতু যে ফ্যামিলি ইস্যু হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল পেলে, সেহেতু থিমটা কি? ট্রেনিং অ্যান্ড রিভেঞ্জ। ট্রেনিং মানে কি? এই যে ক্ষমতার লড়াই, এবং তার রিভেঞ্জ। রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ। বিদ্রোহ, টিরানি মানে বিদ্রোহ বলা হয়। আচ্ছা, এখানে বিদ্রোহ কিসের জন্য? রেনেসাঁ পিরিয়ডে কি কারণে বিদ্রোহ হয়েছিল? আমাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড গুলো জানতে হবে। ওই জন্য কি, যে কোনো অথর যখন পড়াবো ওর ব্যাকগ্রাউন্ড গুলো জানা খুবই জরুরি, নাহলে কিন্তু আমি জানতে পারবো না। তারপরে দেখো প্রমেথাস আনবাউন্ড। প্রমেথাস আনবাউন্ড এটা কি? এটা কিন্তু একটা লিরিক্যাল ড্রামা, reimagining the Prometheus myth, symbolizing human potential and resistance against oppression. অর্থাৎ তোমরা দেখো দ্য সেন্স পড়লা, তাও তুমি দেখলা যে সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট কষ্ট, এবং যে যারা ক্ষমতায় আছে, ক্ষমতার যারা অপব্যবহার করছে তাদের কি পরিণতি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং প্রমেথেস আনবাউন্ডও বলছে যে এটাও কিন্তু মেহনতি মানুষদের কিভাবে অপ্রেস করা হয়, অর্থাৎ দমন করা হচ্ছে, দমনের কথাগুলো বলা হয়েছে। এবার দেখো, আমরা কিন্তু একটা লং পোয়েম পেয়ে যাবো, অর্থাৎ এলিজি। যেমন দেখো, এটাকে বলা হয় এলিজি। এলিজি কাকে বলা হয়? এটা পোয়েমের একটা পার্ট। অ্যাডোনাইজকে বলা হয় এটা এলিজি। এলিজি কাকে বলা হয়? এলিজি ওই সমস্ত পোয়েমগুলোকে বলা হয় যে টু কমেমোরেট দ্য ডেথ অফ ফ্রেন্ড, রিলেটিভস। অর্থাৎ কারণ মৃত্যুতে স্মরণ করে, কারণ মৃত্যুকে স্মরণ করে যখন কোনো কিছু লেখা হয়, তখন তাকে বলা হয়, তখন যেটা পোয়েম আকারে হয়, তখন তাকে বলা হয় এলিজি। অ্যাডোনাইস হচ্ছে একটা এলিজি। এলিজি কার কার জন্য রেখেছে? কিটসের জন্য, জন কিটস। জন কিটস খুব অল্প বয়সে মারা গেছিলেন। হুম, ওই জন্য অথার, অর্থাৎ দ্য পিবি শেলি খুব ব্যথিত হয়েছিলেন। আর এই ব্যথিত হওয়ার কারণে তিনি অ্যাডোনাইস লিখেছিলেন। এতটুকুনি তোমাদের জানতে হবে। এবার দেখো, দ্য মাস্ক অফ অ্যানার্কি। দ্য মাস্ক অফ অ্যানার্কি, এইটা হচ্ছে লাস্ট ওয়ার্ক। এটা পাবলিশ হয়েছিল পোস্ট হিউমাসলি। পোস্ট হিউমাসলি মানে কি? আফটার ডেথ। পোস্ট হিউমাসলি মানে হচ্ছে আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরে পাবলিশ হয়েছিল। এটা হচ্ছে একটা পলিটিক্যাল পোয়েম, জানি আমরা। হ্যাঁ, এবং কি বলেছে? নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদেরকে প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদটা কেমন হতে হবে? নন ভায়োলেন্ট। অর্থাৎ গান্ধীজির যে পলিসি, যে আমরা প্রতিবাদ করবো কিন্তু ভায়োলেন্ট হবো না। হম আমরা সিস্টেমেটিক ওয়েতে সেখানকার যা রুলস, সে রুলস মেনে নিয়ে, এবং আমাদের যা অধিকার, আমাদের যা প্রাপ্য, এই প্রাপ্যের জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ওই জন্য তিনি লিখেছিলেন দ্য মাস অফ অ্যানার্কি। অ্যানার্কি মানে কি? অ্যানার্কি, মোনার্কি, এগুলো। এবং এটা কেন লিখেছিলেন?
কারণ সে সময় একটা যুদ্ধ হয়েছিল, ম্যাসাক্রে হয়েছিল, গণহত্যা হয়েছিল। হত্যাটার নাম কি? দ্য পেটাল্লু ম্যাসাক্রে। দ্য পেটাল্লু ম্যাসাক্রে, ওই গণহত্যা। একজন দুজন মারা যায়নি, হাজার হাজার মানুষ মারা গেছিল দ্য পেটাল্লু ম্যাসাক্রে। এই মাসাকরে হওয়ার কারণে কি হয়েছিল, অথর খুব ব্যথিত হয়েছিলেন। আর এই ব্যথিত হওয়ার কারণে তিনি লিখেছিলেন দ্য মাস অ্যানার্কি, যদিও তিনি সেটা ফিনিশ করতে পারেনি। হম পরবর্তীকালে এটাকে পাবলিশ করা হয়েছিল, এবং আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে করলাম যে তার ওয়াইফ তার কাজগুলোকে দেখভাল করতেন তার মৃত্যুর পরে, কারণ তিনি ছিলেন একজন লেখিকার মেয়ে, অর্থাৎ তিনি একজন লেখক পরিবার থেকে বিলং করতেন। তো এই জন্য তিনি কি, এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার একটা পোয়েমের নাম বলো, যে পোয়েমটাতে মানুষকে নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স কথা বলা হয়েছে। দ্য মাস্ক অফ অ্যানার্কি হবে রাইট অ্যান্সার। কোনটা কনটেক্সটে লেখা হয়েছিল, সেটা হয়েছে পেটাল্লু ম্যাসাক্রে। তারপরে দেখো একটা, এটা একটা পোয়েম, দ্য রিভোল্ট অফ ইসলাম। হুম আমরা হয়তো এই যে দ্য রিভোল্ট অফ ইসলাম আছে, হুম রিভোল্ট মানে প্রতিবাদ, অর্থাৎ রিভোল্ট অফ ইসলাম আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে ইসলামের প্রতিবাদ, কিন্তু ব্যাপারটা এমনটা নয়। তিনি টাইটেলটাকে অ্যাট্রাকটিভ করার জন্য এরকম নাম দিয়েছেন। তাহলে পোয়েম, এটা কি, একটা পোয়েমের নাম অ্যাডভার্টিং রিভলিউশন এন্ড লাভ, অর্থাৎ এই যে দেখো মাস অফ অ্যানার্কিতে কি পেয়েছো, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স। নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্সটা কি, রেভলিউশন এন্ড লাভ। রেভলিউশন লাভটা কেমন জিনিস, আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করব, কিন্তু আমরা ওমেনদের হত্যা করব না। আমাদেরকে প্রতিবাদ করতে হবে, চাইল্ডকে মারতে হবে না। কেন মারবো না আমরা চাইল্ডকে? চাইল্ডকে যদি আমরা মারি তবে আমরা ফিউচার জেনারেশনকে শেষ করে দিচ্ছি, অর্থাৎ তাদের জন্য এই পৃথিবীটা কি হলো, বিটার এক্সপিরিয়েন্স হবে। গট দ্য পয়েন্ট? আর এটা কি হবে, ওই জন্য কি আমরা রেভলিউশন করবো, রেভলিউশনটা হবে কি সিম্প্যাথি দিয়ে, লাভ দিয়ে। আর আমরা যদি অস্ত্রের বল দেখাই, প্রয়োগ করি, আমরা যদি বেশি বেশি দেখা গেলো যে আমার কাছে শক্তি আছে, কিন্তু শক্তির ব্যবহার করি, তবে কিন্তু লেখক কি বলছেন, যে এটা আমার পছন্দ নয়। কারণ রাইট সবারই আছে আলাদা আলাদা। তার জন্য তিনি গিয়েছে। তবে দেখো পুরো যে লাইফ হিস্ট্রিটা পড়লো, লাইফ হিস্ট্রি পড়তে গিয়ে একটা জিনিস বুঝতে পারলে যে তিনি একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করছেন। পলিটিক্যাল পার্টি থেকে বিলং করার কারণেও পলিটিক্স তিনি বুঝেন। আর তার জন্য তো বোঝার পরে যে কি হয় পলিটিক্স, তার জন্য তিনি কি বলছেন, যে আমাদেরকে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে তোমরা সবাই জানো, যেহেতু তোমরা সবাই এসএলএসটি জন্য তৈরি করছো, যে দুটি পোয়েম এসএলএসটি তে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আরটা হচ্ছে ওড টু এ স্পাইডার। এবং দুটি পোয়েমই কিন্তু 9, 10 এবং 11, 12 প্রেসক্রাইব করা আছে। এই ছিল অথারের ছোট্ট বায়োগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন এবং কিছু কি পয়েন্ট। আর একজন জিজ্ঞেস করছিলেন যে দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম, যেটা কেন, কি এমন ছিল যে সেই সময়তে তাকে কি হয়েছে, এক্সপেল করা হয়েছিল কলেজ থেকে। আমি প্রথমে বললাম যে সে সময়তে দুটি পার্টি ছিল, একটা হচ্ছে উইগ অ্যান্ড ট্রয়। এবং এই পার্টি দুটো কি করতো, রিলিজিয়ানের মাধ্যমে, যারাই রিলিজিয়ানের একটু বিরুদ্ধে কথা বলতো, হম কারণ রিলিজিয়ানকে তারা এতটাই, খ্রিস্টানিটিকে তারা নিজেদের পাপেট বানিয়ে ফেলেছিল। পাপেট বানিয়ে কি করেছিল, যে রিলিজিয়ান যেটা নাই সেটাও মানুষকে টিচ দিত। ওই জন্য কি হয়েছে, লেখক যেহেতু লেখাপড়া মানুষ অক্সফোর্ডে পড়ছেন, তার জন্য তিনি করেছেন যে নেসেসিটি অফ অ্যাথেইজম, টাইটেলটা দিকে লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে। নেসেসিটি মানে কি, নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজন, নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজন। অ্যাথেইজম মানে কি, অ্যাথেইস্ট, যারা ধর্মে বিশ্বাস করে তারাকে বলে থেইস্ট। এগুলো তোমাদের গ্রামারে কিন্তু চলে আসতে পারে, কাজে থেইস্ট কাদেরকে বলা হয়, আর যারা ধর্মে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় অ্যাথেইস্ট। থেইস্ট বলা হয় যাদেরকে, যারা রিলিজিয়াস অর্থাৎ ধর্মে বিশ্বাস করে। অ্যাথেইস্ট মানে কি, ওই জন্য বলছে যে এখন যে ধর্মের যে গোড়ামি চলছে, রোমান্টিক পিরিয়ডে কথা বলছি, যে ধর্মের যে গোলামি চলছে, এই গোলামি থেকে বেরিয়ে আসতে হবে। আর এই বেরিয়ে আসতে হলে কি করতে হবে, আমাদেরকে দরকার অ্যাথেইজম, অর্থাৎ অ্যাথেইস্ট হতে হবে। অর্থাৎ এই ধর্মে যা আছে এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে কি হতে হবে তাহলে, তাহলে
তারা কি হতে হবে হিউম্যানিস্ট। হিউম্যানিস্ট কেন হওয়ার কথা বলছে? কারণ বলছে তারা ধর্মের দ্বারা পরিচালিত হচ্ছে বলে তো আজ যুদ্ধ লড়াই মোনার্কি হচ্ছে, পেটাল্লু ম্যাসাক্রে হয়েছে, কারা করেছে? ধার্মিক মানুষগুলোই করেছে। তো ওই জন্য কি করতে হবে, ওখান থেকে আমাদেরকে ইয়ে দেখো পেটাল্লু ম্যাসাক্রে হয়েছে, দ্য মাস অফ অ্যানার্কিতে বলা হয়েছে। ওই জন্য কি হবে, আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এই ছিল মোটামুটি অথরের শর্ট বায়োগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন। আশা করি তোমরা এটা পুরোটাই মাথায় রাখবে এবং তোমাদের এক্সামে এগুলো হেল্প করবে বলে আমি আশাবাদী। এবার আমরা চলে যাব যে যে পোয়েমটা আমি তোমাদেরকে পড়াবো, যদিও সময় খুব অল্প, তবুও আমি কিছুটা হলেও আজকে যা শুধু পড়াবো। তো এই যে দেখো, আজকে আমি পড়াবো তোমাদেরকে ওয়ার্ড টু দা স্কাইলার্ক। ওয়ার্ড টু দা স্কাইলার্ক কারো পড়া আছে? কেউ জানা জানা আছে কারো? ওয়ার্ড টু দা স্কাইলার্ক কারো পড়া আছে? কোন একজন? অ্যানিয়ন ইন দ্য গ্রুপ কিছু বলতে পারবে? ওয়ার্ড টু দা স্কাইলার্ক। কোন একজন? চলো, আমরা যেহেতু আমরা পোয়েমটার দিকে পড়তে যাবো, আস্তে আস্তে করে আমরা তো অবশ্যই জানবো। শুধু কিছু জেনারেল ইনফরমেশন আমরা দেবো। ওড টু দ্য স্কেলারটা কি? ওড টু দ্য স্কেলার হচ্ছে একটা ডেসক্রিপটিভ পোয়েম, এবং এটাতে কি বলা হয়েছে, এখানে দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা হিউম্যান নেচারের কথা তুলনা করা হয়েছে, হিউম্যানের সঙ্গে স্কাইলার্ক, স্কাইলার্কের কথা তুলনা করা হয়েছে। হিউম্যানের যে লিমিটেশন, অর্থাৎ মানুষেরা কি কি পারে, মানুষ কি কি পারে, লিমিটেশন, এবং স্কেলার লিমিটেশন, এই দুটি জিনিসের তুলনা করা হয়েছে। যেমন দেখো, তো স্কেলারকে এখানে মেনলি পুরো পোয়েমটার দিকে যদি লক্ষ্য রাখো, যখন আমরা পড়বো, তখন আমরা দেখতে পাবো যে তিনি মানুষের থেকে স্কাইলার্ক যে পাখিটার কথা বলা হয়েছে, ওই পাখিটার দিকে বেশি ধ্যান দিয়েছেন এবং তিনি ওটাকে বেশি ভ্যালু দিয়েছেন। কারণটা কি? তিনি বলছেন এটা আইডিয়াল। তারপরে কি, আনবার্ডেন বাই হিউম্যান সাফারিং। আনবার্ডেন মানে কি? আনবার্ডেন মানে কি? বার্ডেন মানে কি? বোঝা। আনবার্ডেন মানে কি? মানে ফ্রিডম, মানে কোনো বাই হিউম্যান সাফারিং। তাহলে আমরা মাস অফ এনার্কিতে কি করলাম, যে মানুষকে কষ্ট দিচ্ছে, অর্থাৎ একজন মোনার্কি, একজন রাজতন্ত্র, একজন ধর্মের দ্বারা পরিচালিত হয়ে কি করছে, মানুষকে কষ্ট দিচ্ছে। ওই জন্য কি এখানে দুটো জিনিসের কথা বলছে, এক হচ্ছে স্কাইলার, এক হচ্ছে হিউম্যান। তো হিউম্যানকে কষ্ট দিচ্ছে, কিন্তু এখানে যে স্কাইলারটা আছে, সেখানে কিন্তু মানুষের যে অপারেশন, মানুষের দ্বারা যে প্রভাবিত হয়ে যে সমস্ত খারাপই গুলো, সেখানে কিন্তু তিনি পাচ্ছেন না, তো স্কাইলার পাচ্ছেন না। কোথায় বাস করছেন? বলছে দেখো, ডুয়েলিং ইন ইস্টার্ন স্টেট অফ ইটারনাল জয় অ্যান্ড ফ্রিডম। অর্থাৎ তারা কোথায় বাস করছে, যে এমন একটা জায়গায় বাস করছে যেখানে শুধু আনন্দ আর আনন্দ, ইটারনাল। ইটারনাল মানে কি? সব সময় শুধু আনন্দ আর আনন্দ। এবং কি ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে যখন যা খুশি করছে, প্রকৃতির সঙ্গে ডানা মেলে দিচ্ছে, ইচ্ছা হলে আরাম করছে, ইচ্ছা হলে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মিউজিক দিচ্ছে। তো আমরা যখন কবিতাটা পড়বো, খুব ইন্টারেস্টিং। আমি পড়ার আগে অবশ্যই তোমরাও একবার রিডিং করবে অ্যাটলিস্ট। তারপরে কি বলছে দেখো, দ্য পোয়েট আন্ডারস্টুড ট্রান্সেন্ড হিউম্যান ফ্র্যালিটিজ। ফ্র্যালিটিজ মানে কি? যে এই যে মানুষের মধ্যে যে গ্রিফ, দুঃখ, কষ্ট, সন্দেহ এন্ড লিমিটেশন, অর্থাৎ ডাউট। আমরা জানি যে একটুতে মানুষের অনাত্মা নেচার হলো ডাউট, মানে আর প্রত্যেকটা জিনিসে দেখবা বড় বড়
যে যুদ্ধ, যে বড় বড় যে বিগ্রহ ঘটেছে, এই ডাউট থেকে। কারণ এই ডাউট ডাউট থেকে ফ্যামিলি রিলেশন শেষ হয়। এই ডাউট থেকে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়। এই ফ্যামিলি এই ডাউট থেকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হয়। এখানে কি বলেছেন, এই সমস্ত জিনিসগুলো তুলে ধরেছেন যে মানুষের মধ্যে কি কি লিমিটেশন আছে এবং স্কাইলার্কের মধ্যে কি কি লিমিটেশন আছে। তো সর্বোপরি যে জিনিসটা আমরা বুঝতে পারছি এটা পড়তে গিয়ে, যে এখানে তিনি নেচারকে আইডিয়ালাইজ মানছেন। নেচারটাকে কি মানেছেন? আইডিয়ালাইজড। নেচারকে তিনি আইডিয়ালাইজ মনে করেছেন, অর্থাৎ সঠিক মনে করেছেন, অর্থাৎ পারফেক্ট মনে করেছেন। পারফেক্ট কেন মনে করেছেন? কারণ নেচারের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি খুন খারাপি কিছু না। যেমন আমরা রোমান্টিক পোয়েট, নেচার পোয়েট কাকে বলা হয়? ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। কিন্তু পিবি শেলির মধ্যেও আমরা নেচার কিন্তু আমরা খুঁজে পাই। তো এখানে কি বলছেন? ওই জন্য তিনি নেচারকে তিনি আইডিয়ালাইজ মনে করেছেন। যেমন দেখো, তিনি এক জায়গাতে বলছেন যে টিচার্স, অর্থাৎ আমাদেরকে শেখাও। কি শেখাতে বলছে এখানে? হ্যাঁ, টিচার্স অর্থাৎ আমাদেরকে শেখাও। আচ্ছা, আমরা শিক্ষকদের কাছ থেকে যখন বলি যে স্যার টিচার্স, তো আমাদেরকে কি হয় যে আমাদেরকে যে সিলেবাসে যেগুলো পড়া থাকে ওগুলো আমরা শুনতে চাই। কিন্তু তিনি প্রকৃতিকে বলছেন টিচার্স। টিচার্স মানে কি 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 শিখতে চাইছে? অনেকগুলো জিনিস শিখতে চাইছে। 1 নম্বর পয়েন্ট, যে আমরা ডাউট থেকে কিভাবে বেরিয়ে আসবো, হুম, গ্রিড থেকে কি করে বেরিয়ে আসবো, হুম, টিরানি থেকে কিভাবে বেরিয়ে আসবো। টিরানি মানে কি? যুদ্ধ বিগ্রহ। টিরানি থেকে কিভাবে বেরিয়ে আসবো, এই জিনিসগুলো আমাদেরকে তিনি, এই টিচার্স মানে এই জিনিসগুলো বোঝাচ্ছে। এবং স্কেলারকে কি মনে করছেন? স্কেলারকে বলছেন এটা হচ্ছে আমার একটা পোয়েটিক ইন্সপিরেশন। অর্থাৎ আমরা জানি যে যে কোনো পোয়েম যখন লেখা হয় কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে তারা ইন্সপিরেশন পায়। তো এই যে স্কাইলার্কের মাধ্যমে তিনি যেটা দেখেছেন সেটার মাধ্যমে তিনি কিন্তু একটা কি ইন্সপিরেশন পেয়েছেন। এবার তার 3 নম্বর পয়েন্টে যেটা আছে, হুম, যে ইমোশনাল ডুয়ালিটি ইন হিউম্যান নেচার, এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? স্কেলার্স আনক্লাউড হ্যাপিনেস উইথ দ্য হিউম্যান কন্ডিশন, কন্ট্রাডিকশন। অর্থাৎ যে স্কেলারকে যে স্বাধীনতা, স্কেলার যেভাবে আনন্দ পায়, মানুষ যেভাবে আনন্দ পায়, সে ধরনটা কিন্তু টোটালি আলাদা। মানুষ অনেক সময় আনন্দ পায়, মানুষকে হত্যা করে। কিন্তু একটা প্রাণী আরেকটা কোনো প্রাণীকে তারা হত্যা করে না। তিনি আসলে কি বলতো, যে তিনি প্রকৃতির মধ্যে থেকে, প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির মতন ভাবে জীবনটাকে পরিচালনা করতে চেয়েছিলেন। কিন্তু তার ভাগ্যটা সেটা জুটেনি। এটা অনেক সুন্দর লাইন আছে। লাইনটা কি? আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল আস অফ স্যাডেস্ট থট। স্যাডেস্ট থট মানে কি? এই যে বললাম যে আমরা খারাপ চিন্তা করি। খারাপ চিন্তা হলে কি কি? ডাউট, গ্রিড, ট্রেনিং, যুদ্ধ বিরোধ, এগুলোর কথা বলি। এবং কি বলছে, যে দেখো রোমান্টিক মেলানকোলি। যেমন দেখো, এই যে দেখো যেটা বললাম যে স্যাডেস্ট থট মানে এগুলো, স্যাডেস্ট থট মানে কি? রোমান্টিক মেলানকোলি। এই রোমান্টিক মেলানকোলি দেখো, একদিকে বলছে রোমান্টিক আর একদিকে মেলানকোলি, অর্থাৎ দুটো কিন্তু উল্টা, প্যারাডক্সিক্যাল মিনিং। রোমান্টিক আলাদা জিনিস, মেলানকোলি আলাদা জিনিস, কিন্তু কি এটা রোমান্টিক মেলানকোলি। তো মানুষের যে ক্রিয়েটিভিটি, মানুষ যেটাকে আমরা জাহাদার বলি, না যেটাকে আমরা বলি যে উনি সবকিছু পারছে, কিন্তু এই পারাগুলো কি থেকে আসে? মানুষের সাফারিং থেকে আসে। এবং স্কেলার কি থেকে আসে? স্কেলারের মধ্যে যত বিউটি, ওনার ডানার মধ্যে যত বিউটি, ওনার ভয়েসের মধ্যে যত বিউটি, ওনার উড়ার মধ্যে যত বিউটি, সেটা কোথা থেকে আসে? কারণ আনন্দ। অর্থাৎ আমরা এখান থেকে সিম্পল ভাষায় বলতে পারি যে মানুষ যেটা মন থেকে করে সেটা খারাপ হলেও কি হয়? অনেক আনন্দ হয়। আর কোনো জিনিস যখন কোনো প্রেসারাইজ হয়ে পড়ে, অর্থাৎ তিনি মানুষের ব্যাপারে বলছেন যে বেশিরভাগ মানুষ কি করছে? তারা প্রেসারাইজ হয়ে পড়ছে। প্রেসারাইজ হওয়ার কারণে কি হচ্ছে? শুধু ডিপ্রেশন, সাফারিং এবং স্যাডেস্ট থট গুলো
আসছে। স্কেলার কি? স্কেলার তো একটা পাখিকে তুলনা করা হয়েছে, তার সাথে সাথে স্কেলারকে বলা হয় ডিভাইন ইন্সপিরেশন। অর্থাৎ মনে হচ্ছে এটা এই পৃথিবীতে নাই, এমন ভাবে বর্ণনা করছে যে তিনি স্কেলারটা কি হচ্ছে এই পৃথিবীতে বিরাজি করছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তবে আমরা দেখতে পাবো স্কেলারটা হচ্ছে এই পৃথিবীর একটা এন্টিটি। এবার দেখো আরেকটা সিম্বল কিন্তু ওখানে দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের খুবই জরুরি হবে, লাইন বাই লাইন যখন আমরা পড়বো তখন কিন্তু এগুলো খুবই জরুরি। যেমন দেখো লাইট অ্যান্ড লাইট অ্যান্ড ফায়ার, যেমন আগেই বললাম যে আচ্ছা লাইটের কাজ কি? ক্লাউড অফ ফায়ার, গোল্ডেন লাইটিং, এগুলো এগুলো কি, এগুলো কি কারণে বলা হয়েছে? লাইট মানে কি? লাইট মানে হচ্ছে এনার্জি। এই যে ক্লাউড অফ ফায়ার, ফায়ারের কাজ কি? আর সূর্য, তো সূর্যের কাজ কি? এবং এই যে ক্লাউড অফ ফায়ার মানে হচ্ছে সূর্য। অর্থাৎ আর গোল্ডেন লাইটটা কি? মুনস, অর্থাৎ চাঁদ এবং সূর্যকে তুলনা করা হয়েছে। এবার দেখো এটা কেন বলা হয়েছে? একদিকে ফায়ার, একদিকে লাইটিং, অর্থাৎ চাঁদ এবং সূর্য। আচ্ছা বলতো, চাঁদ এবং সূর্য হচ্ছে টোটালি আলাদা। চাঁদও জ্যোৎস্না দেয়, আলো দেয়, এবং সূর্য আলো দেয়, দুটারই কাজও কিন্তু আলাদা। কিন্তু দেখো চাঁদ হচ্ছে খুবই বিউটিফুল, অন্যদিকে কি সান হচ্ছে খুবই হার্শ। তবে কি এই যে হার্শ, সে হার্শটা কি প্রয়োজন না এই পৃথিবীর জন্য? কিন্তু সান এমন এমন জিনিস দেয় যেটা সায়েন্টিস্টরা যখন বলছে তখন আমরা কিন্তু হতবাক হয়ে যাই। ওই জন্য কি দুটোই দরকার। তো এর এর মাধ্যমে কি হলো? এর মাধ্যমে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন এই কবিতার মাধ্যমে যে ভালো এবং মন্দ দুটোরই প্রয়োজন আছে, কিন্তু কি করতে হবে? এটা হতে হবে হারমোনি ওয়েতে হতে হবে, অর্থাৎ সঠিক ওয়েতে হতে হবে। তোমরা 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 এটা বুঝতে পেরেছো? হারমোনি ওয়েতে থাকতে হবে, এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই ছিল মোটামুটি হম তোমাদের জন্য পিবি শেলির ওয়ার্ড টু দ্য স্কেলার এবং অথারের শর্ট বায়োগ্রাফিক্যাল স্কেচ। নেক্সট ক্লাসে আমরা বানিয়ে রেখেছি যে লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন করব, তার সাথে সাথে ফিগার অফ স্পিচ কি আছে সেগুলো ইন্টারপ্রিটেশন করব, লাইন বাই লাইন, এবং কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। প্রশ্ন বলতে এমসিকিউ টাইপের প্রশ্ন আমরা পড়াতে পড়াতেই এগুলো ডিসকাস করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু জানার থাকে বলতে পারো। কারো কিছু জানার? সাজেশন, কোয়েরি, ইনকোয়ারি? নুন্নেহার খাতুন, ইমদাদুল হক, শারিকুর রহমান, রাবিউল রয়। আমরা এখানেই ক্লাস শেষ করছি।